সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাতভর ইউক্রেনের 235টি ইউএভি ধ্বংস করেছে রাশিয়া। এদিকে সিরিয়ায় 2 মার্কিন সেনা নিহত, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের। অপরদিকে হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। আরও থাকছে থাইল্যান্ডে কারফিউ জারি। এবং সবশেষে থাকছে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। রাতভর ইউক্রেনের 235টি ইউএভি ধ্বংস করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার 13 ডিসেম্বর দিবাগত রাতের প্রায় পুরোটা সময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট 235টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান বা ইউএভি প্রতিহত ও ধ্বংস করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাতে দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোট 235টি ইউক্রেনীয় বিমানধর্মী মানববিহীন আকাশযান বা ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। প্রথমে 13 ডিসেম্বর রাত 8টা থেকে 11টার মধ্যে দায়িত্বপ্রাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 94টি ইউক্রেনীয় বিমানধর্মী ইউএভি ধ্বংস করে। এরপর 13 ডিসেম্বর রাত 11টা থেকে 14 ডিসেম্বর সকাল 7টা বা মস্কো সময় পর্যন্ত আরও 141টি ইউক্রেনীয় বিমানধর্মী মানববিহীন আকাশযান প্রতিহত ও ধ্বংস করা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 13 ডিসেম্বর রাত 11টা থেকে 14 ডিসেম্বর সকাল 7টা বা মস্কো সময়ের মধ্যে ধ্বংস হওয়া 141টি ইউএভির মধ্যে 35টি ব্রায়ান্স্ক অঞ্চলে, 32টি ক্রিমিয়া প্রজাতন্ত্রে, 22টি ক্রাসনোদার অঞ্চলে, 15টি তুলা অঞ্চলে, 13টি কালুগা অঞ্চলে, 7টি কুর্স্ক অঞ্চলে, 4টি রিয়াজান অঞ্চলে, 4টি রোস্তব অঞ্চলে, 3টি বেলগোরদ অঞ্চলে, 2টি লেনিনগ্রাদ অঞ্চলে, 1টি স্মোলেন্স্ক অঞ্চলে, 1টি পস্কভ অঞ্চলে, 1টি নোভোগরদ অঞ্চলে এবং 1টি মস্কো অঞ্চলে ভূপাতিত হয়েছে। এদিকে সিরিয়ায় 2 মার্কিন সেনা নিহত, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের। সিরিয়ায় অভিযানের সময় আইএসের হামলায় 2 মার্কিন সেনা ও এক দোভাষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 মার্কিন সেনা। এ হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী লেথোমিয়ার ঐতিহাসিক শহর পালমিরার কাছে মার্কিন ও সিরীয় ভরিণীর একটি যৌথ মিশনে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আইএস বিরোধী অভিযানে সিরিয়াও অংশ নেবে এরকম একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার 1 মাসেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্নেল জানান, সেনারা তখন স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন। তখনই আইএসের এক বন্দুকধারী আচমকা হামলা চালায়। ঘটনাস্থলেই নিহত হন হামলাকারী। নিহতদের নাম ও ইউনিটের পরিচয় প্রকাশ করা হয়নি। সিরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, এই ঘটনায় সিরীয় শিক্ষাবাহিনীর 2 সদস্য আহত হন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যারা বিশ্বের যে কোনো জায়গায় মার্কিন নাগরিকদের লক্ষ্য করবে তাদের পরিণতি ভয়াবহ হবে। স্থানীয় 3 কর্মকর্তা রয়টার্সকে জানান, হামলাকারী সিরিয়ার শিক্ষাবাহিনীর একজন সদস্য ছিল। তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ওই ব্যক্তি শিক্ষাবাহিনীতে কোনো নেতৃত্বস্থানীয় পদে ছিলেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুরেদ্দিন আল বাবা আল ইখবারিয়া টিভিকে বলেন, 10 ডিসেম্বর একটি মূল্যায়নে বলা হয়েছিল এই ব্যক্তির মধ্যে চরমপন্থী চিন্তাধারা থাকতে পারে। এ বিষয়ে রবিবার 14 ডিসেম্বর একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। সিরিয়ায় মার্কিন সেনা হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘটনার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি করেন এবং নিহতদের 3 জন মহান প্রেমিক হিসেবে আখ্যা দেন।
এছাড়া জনসামাজিকদের সঙ্গে আলাপ করার সময় তিনি এই ঘটনাকে ভয়ঙ্কর হামলা বলে উল্লেখ করেন। অপরদিকে হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। গাজা উপত্যকায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে এ দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ বলেছে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন রায়েদ সাদ। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে শনিবারের ওই হামলায় হামাসের 4 মান সদস্য নিহত এবং অন্তত 25 জন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে রায়েদ সাদ আছেন কিনা হামাস কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। টেলিগ্রামে দেওয়া একটি পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে হামাসকে পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন সাদ। আইডিএফের একজন কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে বলেছেন সাদকে নিশানা করে হামলা চালানো হয়েছে। তিনি হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান হিসেবে অভিহিত হয়েছেন। যদিও হামাসের একাধিক সূত্র রায়েদ সাদকে হামাসের সশস্ত্র বাহিনীর দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেছে। ইজ্জ-ইদ-দিন আল-হাদ্দাদের পরই তার অবস্থান বলে জানিয়েছে ওই সূত্র। হামাসের একটি সূত্র বলেছে অতীতে হামাসের গাজা শহরের ব্যাটালিয়নের প্রধানের দায়িত্বে ছিলেন সাদ। এটি সংগঠনের অন্যতম বড় এবং সবচেয়ে উপযুক্ত ইউনিট। আরও থাকছে থাইল্যান্ডে কারফিউ জারি। দক্ষিণ পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশে থাইল্যান্ড কারফিউ জারি করেছে। বিতর্কিত সীমান্ত অঞ্চলের উপকূলীয় এলাকায় কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর রবিবার 14 ডিসেম্বর এ ঘোষণা আসে। খবর রয়টার্সের। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই দেশ এ বছর একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। মে মাসে সীমান্ত সংঘর্ষে এক কম্বোডীয় সেনা নিহত হওয়ার পর পুরনো বিরোধ নতুন করে মাথাচাড়া দিয়েছে। সংঘর্ষের মাত্রা বেড়ে যাওয়ায় সীমান্তের উভয় পাশে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কারফিউ জারির পর থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাশান্ত কংসিরি ব্যাংককে একটি সংবাদ সম্মেলনে বলেন সংঘর্ষ চলমান রয়েছে। আলোচনায় বসার আগে কম্বোডিয়াকে সত্রতাপূর্ণ কার্যকলাপ বন্ধ করতে হবে। শনিবার থাই সেনাবাহিনী জানায় তারা একটি ব্রিজ ধ্বংস করেছে। তাদের দাবি ব্রিজটি ব্যবহার করে কম্বোডিয়া ওই অঞ্চলে ভারী অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠাত। একই সঙ্গে কম্বোডিয়ার উপকূলীয় কোহ কং প্রদেশে আগে থেকেই মোতায়েন করা কামান লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। এদিকে কম্বোডিয়া অভিযোগ করেছে থাইল্যান্ড বেসামরিক কাঠামোতে হামলা চালিয়েছে। থাইল্যান্ডের জারি করা কারফিউ কোহ কংয়ের বর্তমানে ত্রাত প্রদেশের 5টি জেলায় কার্যকর হবে। তবে পর্যটন দ্বীপ কোহ চাং ও কোহ কুড এই কারফিউয়ের আওতাবাইলে থাকবে। এর আগে দেশটির পূর্বাঞ্চলীয় সাকেও প্রদেশেও কারফিউ জারি করা হয়েছিল, যা এখনও বহাল রয়েছে। সোমবার থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের 817 কিলোমিটার বা 508 মাইল দীর্ঘ সীমান্তের একাধিক স্থানে ভারী অস্ত্রের গোলাবিনিময় করেছে। এটি জুলাই মাসের 5 দিনব্যাপী সংঘর্ষের পর সবচেয়ে তীব্র লড়াই হিসেবে বিবেচিত হয়। সেবার ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার মধ্যস্থতায় সংঘর্ষ শেষ হয়। এদিকে শুক্রবার ট্রাম্প থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুথিন চারানভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে কথা বলেন। তিনি বলেন তারা সব ধরনের গোলা বন্ধ এবং সবশেষে থাকছে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান। 2019 সালের পর আবারও ইরান জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। শনিবার 13 ডিসেম্বর দেশটিতে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে। নতুন ব্যবস্থায় তেলের দাম 3টি স্তরে ভাগ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে সাধারণ জনগণ অসন্তুষ্টি প্রকাশ করেছেন। ইরান দীর্ঘদিন ধরে সস্তা জ্বালানি ভর্তুকি দিয়ে আসছিল, কিন্তু এখন সরকার সেই ভর্তুকি ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। শনিবার নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে, যা 2019-এর বিতর্কিত দাম বাড়ানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। 2019 সালে হঠাৎ করে দাম বৃদ্ধির ফলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল এবং নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে 300 জনেরও বেশি লোক প্রাণ হারান। ইরানে সস্তা পেট্রোল অনেক প্রজন্ম ধরে এক ধরনের জন্মগত অধিকার হিসেবে গণ্য হয়, কিন্তু এখন শাসক গোষ্ঠী কঠিন অর্থনৈতিক চাপের মধ্যে।
অবমূল্যায়িত মুদ্রা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় সরকারের জন্য ভর্তুকি চালিয়ে যাওয়া কঠিন হয়ে গেছে। প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ দিয়ে সস্তা পেট্রোল সরবরাহ করা হচ্ছে। নতুন ব্যবস্থা অনুযায়ী প্রতি মাসে প্রথম ৬০ লিটার পেট্রোল আগের মতো ভর্তুকি মূল্যে ১৫,০০০ রিয়াল দরে বিক্রি হবে। এরপর ১০০ লিটার পর্যন্ত পেট্রোলের দাম হবে ৩০,০০০ রিয়াল, আর তার বেশি কিনতে হলে প্রতি লিটার ৫০,০০০ রিয়াল দাম গুনতে হবে। এই ঘোষণার পর কিছু স্থানে পুলিশ সতর্ক অবস্থানে ছিল, তবুও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী ২০২২ সালে রাশিয়ার পর ইরান বিশ্বে দ্বিতীয় সর্বাধিক জ্বালানি ভর্তুকি প্রদান করেছে, যা প্রায় $৫২ বিলিয়ন। তবে অর্থনীতিবিদরা বলছেন এই ভর্তুকি বাজেট ঘাটতি কমাতে বা মূল্যস্ফীতি থামাতে কিছুই করতে পারেনি। বর্তমানে ইরানে বার্ষিক মূল্যস্ফীতি প্রায় ৪০%। বিশেষজ্ঞরা মনে করছেন পেট্রোলের দাম বাড়ানোর ফলে মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পেতে পারে। ইরানের জ্বালানি মন্ত্রী মহসেন পাকনেজাদ বলেছেন, এই পদক্ষেপটি জ্বালানি ব্যবহারের প্রবণতা পরিবর্তন করার একটি সূচনা মাত্র। বিশ্লেষকেরা মনে করছেন